আমরা আজকে উপস্থিত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এবছরের মেধা তালিকায় থাকা 6 জন ছাত্রের সঙ্গে। প্রথমেই এবছরের তৃতীয় স্থানাধিকারী নৈমিত রঞ্জন পাল, অনেক শুভেচ্ছা তোমাকে নরেন্দ্রপুরের পক্ষ থেকে এবং পাথফাইন্ডারের পক্ষ থেকে। তো প্রথমেই নৈমিত, একটা কথা তোমাকে আমার জিজ্ঞেস করার, যেটা হয়তো আগামী দিনে যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্যেও হয়তো অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যে দেখো, আজকে তো আগামী দিনে তুমি হয়তো সায়েন্স নিয়ে পড়ছো, তাই তো? তোমার লক্ষ্য হয়তো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, ইঞ্জিনিয়ারিং হতে পারে, কি মেডিকেল হতে পারে। কিন্তু আজকে তা সত্ত্বেও তোমাকে তো হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, ইংলিশ এই সবকটা সাবজেক্টকেই তো ক্যাটার করতে হয়েছে। সাপোজ তোমাকে যদি জিজ্ঞেস করি, বিকজ এরকম আগামী দিনে অনেক স্টুডেন্টই থাকবে যাদের লক্ষ্য হয়তো সেইটা, কিন্তু তারাও তো চাইবে যে 1 থেকে 10-এর মধ্যে থাকতে গেলে তো এই সাবজেক্টগুলোতেও সমান গুরুত্ব দিয়েই তাদেরকে কাজ করতে হবে। সাপোজ আজকে জিওগ্রাফির ক্ষেত্রে তোমার যে গেম প্ল্যান ছিল, বা তুমি কীভাবে টেস্টের পর থেকে জিওগ্রাফি সাবজেক্টটাকে দেখবে যাতে নাকি তুমি সেটা একটা হাইয়েস্ট মার্কস আনতে পেরেছো, যদি একটু আমাদেরকে বলো এবং আগামী দিনে স্টুডেন্টদের জন্য। তো জিওগ্রাফির ক্ষেত্রে টেস্টের পর যেটা আমি করেছিলাম, টেস্ট পেপার প্র্যাকটিস। কারণ যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য যেমন একটা নিজের সেলফ স্টাডিজ দরকার হয়, তার পাশাপাশি একটা ভালো প্র্যাকটিস থাকাটাও খুবই জরুরি। তো বিভিন্ন টেস্ট পেপারের প্রথমেই আমি শর্ট কোয়েশ্চেনগুলো করে নিয়েছিলাম, তার মধ্যে থেকে যেগুলো আমার আটকে ছিল সেগুলো একটা খাতায় জট ডাউন করেছিলাম। এর পাশাপাশি যে ম্যাপ পয়েন্টিং, কারণ জিওগ্রাফির ক্ষেত্রে আমরা দেখেছি লাস্ট 10 নম্বর ম্যাপ পয়েন্টিং থাকে, আর সেক্ষেত্রে কোনো অপশানও থাকে না। অন্যান্য শর্ট কোশ্চেন কিংবা 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বারের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কাছে চয়েসের একটা ব্যাপার থাকে, কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে সেই চয়েসের ব্যাপারটা থাকে না। ফলে ওইখানটাতে আর ওখানে একটা শিওর শর্ট নাম্বার থাকে, যে বড় কোশ্চেনের ক্ষেত্রে হয়তো কোনো স্যারের মনের মতো হলো না উত্তরটা, সেখানে তিনি নাম্বার কাটার একটা সুযোগ থেকে দেয়। কিন্তু ম্যাপ পয়েন্টিং যদি আমরা ঠিকঠাক করতে পারি ওখানে আমরা পুরো নাম্বারই পাবো। তো ম্যাপ পয়েন্টিংয়ের উপর জোর দিয়েছিলাম। ম্যাপ পয়েন্টিংগুলো টেস্ট পেপার ধরে ধরে করার পর সেগুলো স্কুলের স্যারদের দিয়ে, আবার পাথফাইন্ডারের যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন তাদেরকে আমি চেক করিয়ে নিয়েছিলাম। সেক্ষেত্রে আমার কিছুটা সুবিধা হয়েছে। পরীক্ষার যে ম্যাপ পয়েন্টিংগুলো ছিল প্রায় প্রত্যেকটা আমার কাছে কমন ছিল এবং খুব তাড়াতাড়ি আমি সেটিং করে ফেলতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন আমার অলিভ টাইম, 6th র্যাঙ্ক মাধ্যমিক 2024 তোমার কাছে। অলিভ, আমরা জানি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বোর্ডের যে পরীক্ষা একটা স্বতন্ত্র পরীক্ষা, কারণ এতদিন পর্যন্ত তোমরা হয়তো স্কুলের গণ্ডির মধ্যে থাকা এবং স্কুলের মাস্টারমশাইদের কাছ থেকে তোমার খাতা চেকিং, মূল্যায়ন, এই একটা ব্যাপার। এরপরে কোয়াইট অবভিয়াস বোর্ডের একটা নিয়ম কানুন মেনে স্বতন্ত্র এমন কেউ একজন তোমার খাতা দেখছে যে হয়তো তোমাকে চেনে, তুমি অলিভ লাইন সেটা জানো। তো আজকে এর একটা মেধা তালিকায় থাকতে গেলে আমরা যেটা সব থেকে ইম্পর্টেন্ট মনে করি সেটা হচ্ছে অ্যাকিউরেসি ইন ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট। এই অ্যাকিউরেসির জায়গাটা যদি একটু আমাদেরকে বলিস এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যে প্রতিটা সাবজেক্টে অ্যাকিউরেসি মেনটেন করতে গেলে আমার খাতার রিপ্রেজেন্টেশন থেকে শুরু করে এভরিথিং, সেটা বাংলা থেকে শুরু করে একটু অঙ্ক অবধি, যে আমার কেমনভাবে নিজেকে তৈরি করা উচিত যাতে আগামী দিনে তোর মতোই কেউ হয়তো এরকম মেধা তালিকায় নিজের নাম অর্জন করে নিতে পারে। প্রথমেই আমি পাথফাইন্ডার ফ্যাকাল্টি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ টেস্টের পরে মোটামুটি পাথফাইন্ডারের মধ্যে তৈরি করে দিয়েছিল। আর পরীক্ষায় ভালো নাম্বারের ক্ষেত্রে আমি বলবো, আমরা মনে করি যে এই পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকগুলো জীবনের প্রথম পরীক্ষা, কিন্তু আমরা এদের থেকে বেশি ইম্পর্টেন্স দিই চাকরির পরীক্ষা, জয়েন্ট, এগুলোকে। যদি আমরা ভালো করে দেখি ওগুলো কিন্তু এমসিকিউ বেসড। সেখানে মানে যে এক্সামিনার সে দেখছে না যে আমি কীভাবে অঙ্কটা করছি, পারফেকশনের উপর কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেটাই মাধ্যমিক যতটা আমরা দিই বা পারফেকশনই নেই।
আর যে কোনো বিষয়ে নাম্বার ভালো করার জন্য যেহেতু স্যার আমাকে কোনোদিন দেখেননি, যিনি আমার খাতা দেখছেন তিনি আমাকে চেনেন না, তাই হাতের লেখা খুব সুন্দর হওয়া উচিত। যদি কারো হাতের লেখা খারাপও হয় সেটা গুছিয়ে লিখলে এবং পয়েন্ট বেস করে লিখলে, দুপাশে মার্জিন দিলে, পরিষ্কার করে লিখলে নাম্বার আরামসে ভালো উঠবে। আর যদি সাবজেক্ট ওয়াইজ বলি, ভূগোলের ক্ষেত্রে পয়েন্ট করে লাইফ সায়েন্স যতটা পারা যায় ছবি এঁকে ডায়াগ্রাম দিয়ে, ফিজিক্যাল সায়েন্সের কনসেপ্ট বেস ওখানে কতটা লাগে না। আর অঙ্কের ক্ষেত্রে আমরা রাফ জেনারেশন করে দিই, মানে খাতার বাঁ দিকে করলাম, ডান দিকে করলাম, ওটা একটু দেখে দাগ টেনে মার্জিন করে সুন্দর করে করলে খাতা দেখতে সুন্দর হয়। মাধ্যমিকের নাম্বার হচ্ছে বেসিক্যালি আমাদের যে ওই মাধ্যমিক এক্সামিনারদেরকে যে শিটটা দিয়ে দেয়, ওনারা সেভাবে নাম্বারটা দেয়। সেখানে বেশি কিছু করার ছাত্রদের বেশি কিছু এদিক ওদিক যাওয়ার উপায় থাকে না, তাহলে অনেকটাই নাম্বার ডেভিয়েট করে দিতে পারে। তাই আমাদের যেটা করা উচিত যে গতানুগতিক যেভাবে লেখা হয় সেভাবে, মানে নিজে নতুন কিছু ট্রাই করতে গিয়ে যেন পরীক্ষার ফলটা খারাপ না হয়। তোদের প্রত্যেককেই একবার করে একটু জানতে চাইবো যে আগামী দিনে তোর স্বপ্ন কী, যেটা তুই যদি একটু বলিস। তো আমার ইচ্ছা আছে, এখন মেডিকেলে করছি, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে এবং এমবিবিএস এমডিএমএস করার পর যদি সুযোগ হয় কোনোদিন, তাহলে আমার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার ইচ্ছা আছে। বাহ, ভেরি গুড। একটু ওকে পাস কর। আমার আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। বাহ, ভেরি গুড। নাম, র্যাঙ্ক এবং আগামী দিনে কী ইচ্ছে? নাম আলেখ মাইতি, র্যাঙ্ক 7th হয়েছে, আর আপাতত ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, আর ওর পাশাপাশি বই লেখার ইচ্ছা আছে, গল্প। ভেরি গুড। নাম সুরভান্তি জানা, 10th র্যাঙ্ক। তো এখন মেডিকেল নিয়ে পড়ছি, ফিউচারে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। নাম ঋত্বিক দত্ত, র্যাঙ্ক 9 এবং ভবিষ্যতে ডাক্তার। ডাক্তার হওয়ার ইচ্ছে। নাম ঋতব্রত নাথ, র্যাঙ্ক 9, আর পেশা হিসেবে বিজনেস বা এন্টারপ্রেনারশিপ লাইনে যাওয়া আছে। বাহ, ভেরি গুড। তোদের প্রত্যেকের উদ্দেশ্যে এবার আমার একটা কমন প্রশ্ন থাকবে যে দেখ, এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করলাম বা তোরা যে প্রতিযোগিতায় আজকে এই র্যাঙ্কটা অ্যাচিভ করেছিস, সেখানে কম্পিটিটার কারা? ওয়েস্ট বেঙ্গলেরই ছাত্রছাত্রী। এরপরে যে পরীক্ষাগুলোর কথা তোরা বলছিস, কেউ মেডিকেল, কেউ ইঞ্জিনিয়ারিং, এখানে আজকে একটা উড়িষ্যার ছেলেমেয়েও তো কম্পিটিটার, একটা হরিয়ানার ছেলেমেয়েও কম্পিটিটার, একটা দিল্লির ছেলেমেয়েও কম্পিটিটার। তো আজকে অল ইন্ডিয়াতে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে এবং বেঙ্গলের মুখ উজ্জ্বল করতে গেলে আগামী দিনে তোরাই কিন্তু ভবিষ্যতে আমাদের পথপ্রদর্শক। যে আগামী দিন যাতে তোদের মতন কিছু ছাত্রকে দেখে, ছাত্রীকে দেখে আলটিমেটলি তারাও মনে করে যে আমিও হয়তো বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে অল ইন্ডিয়া লেভেলে একটা টপ র্যাঙ্ক আনতে পারব। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা বেঙ্গলে এখনও, তোরাও স্বীকার করবি যে অনেকটা হয়তো পিছিয়ে আছি। আমরা আইআইটিতে অনেক বছর অন্তর আমরা হয়তো টপ 100-এ একটা র্যাঙ্ক দেখতে পাই, আমরা হয়তো মেডিকেলে টপ 100-এ 3 থেকে 4টে র্যাঙ্ক দেখতে পাই। এই যে আমাদের আজকে পরিকাঠামো, এই জায়গাটা চেঞ্জ হবে না তা তো হতে পারে না, হতেই হবে। তো যদি আগামী দিনে তোদের পড়াশোনার পদ্ধতি বা তোরা যদি মনে করিস যে আমরা কীভাবে নিজেদেরকে এগোবো, সাজাবো, যাতে নাকি আমরা যেমন আজকে পশ্চিমবঙ্গকে গর্বিত করেছি পশ্চিমবঙ্গের মানুষের কাছে, তেমনি হয়তো গোটা ভারতবর্ষে হয়তো পশ্চিমবঙ্গর মুখ উজ্জ্বল করে আনতে পারবো। শেয়ার করতে চাস? আমি এখান থেকে একটু শুরু বলবি আগে? আচ্ছা, বল। একদম হ্যাঁ, গতকালই হয়ে গেল মিড এক্সাম। আমাদের স্কুল থেকে অনেকেই মানে সম্ভাব্য যে ভালো রেজাল্ট করবে, সেই জন্য আমরা মানে এনসিআরটি যে অনেক ক্ষেত্রেই এই নিট মানে বোর্ডের জন্য
সাঁতরা বা এইসব বই ভালো, কিন্তু মানে নিট এক্সামের জন্য ইনসেন্টিভ বই ফোকাস করতে বলা হয়েছে, সুতরাং আমরা টিচারদের কথা বলি ইনসেন্টিভ বই ফোকাস করছি। আর রীতিমতো মক টেস্ট যে বিভিন্ন রকম, যে পাথফাইন্ডার হোক বা বিভিন্ন যে আমাদের মক টেস্ট তো দিতেই হবে রীতিমতো। আর যে অ্যাকিউরেসি লেভেল বাড়াতে হবে, যাতে মানে খুব কম সময়ের মধ্যে বেশি নাম্বার অফ কোশ্চেন সলভ করা যায়। আচ্ছা, আমি একটা ছোট্ট প্রশ্ন তোদের প্রত্যেককেই করব। মাধ্যমিকে যখন তোরা এরকম র্যাঙ্ক একটা অ্যাচিভ করেছিস, সবার আগে যেটা তোদের প্রত্যেকের মুখ থেকে বেরিয়ে এলো সেটা হচ্ছে মূল্যায়ন দরকার। পরীক্ষার আগে বারবার নিজেকে পরীক্ষা করা দরকার, যাতে নাকি আমার অ্যাকিউরেসি লেভেল বাড়ে। এবং এই জায়গাটায় ঠিক তোদের টেস্ট হয়ে যাওয়ার পর পাথফাইন্ডারের তরফ থেকে কিছু স্পেশাল মক টেস্ট এবং একটা 1.5 মাস প্রায় কন্টিনিউয়াস একটা ক্লাস, সেটা তোরা করেছিস সেখানে। সেই বিষয়ে যদি তোরা আগামী দিনের স্টুডেন্টদের যদি কিছু উপদেশ দিতে চাস, যে মূল্যায়নটা কতখানি প্রয়োজন যাতে নাকি এরকম একটা জায়গায় আসা যায়, যদি একটু আমাকে কেউ একটুখানি বলিস। কে বলবি? তুই একটু বল। 5 থেকে 10 অবধি পড়া পর্যন্ত সবসময় স্কুলের শিক্ষকরা মূল্যায়ন করে থাকে। সেখানে বাইরে কোনো শিক্ষক বা শিক্ষিকার দ্বারা কোনো খাতা চেক হওয়া প্রচণ্ড জরুরি। এবং আমাদের রেসপেক্টে আমাদের স্কুলে, আমাদের বিদ্যালয়ে পাথফাইন্ডারের যে মক টেস্ট হয়েছিল, সেটাই আমাদের প্রথম বাইরের যে দরজা, বাইরে কীরকম চেকিং হয় সেটা বিষয়ে একটা প্রাথমিক ধারণা তৈরি করেছে। আমরা বিভিন্ন সাবজেক্টে অনেক নম্বর পেয়ে আসি, সত্যি কথা বলতে কখনো টিচাররা জানে সেটা কেমন, নাম জানে, কিন্তু যখন বাইরে আমরা কোনো মক টেস্ট দিচ্ছি, পাথফাইন্ডারের তরফ থেকে আমরা 2টো মক টেস্ট দিয়েছিলাম, তখন না শিক্ষক জানেন আমিকে, না আমি জানি শিক্ষককে। তো সুতরাং সেই যে ইভ্যালুয়েশনটা, সেই যে সেই মূল্যায়ন প্রচণ্ডই জরুরি, কারণ মাধ্যমিকেও সেরকমভাবে কোন খাতা কার কাছে যাবে আমি জানি না। সেই রেসপেক্টে পাথফাইন্ডারের যে মক টেস্টগুলো এবং তার থেকেও বড় কথা যে মূল্যায়ন, সেটা প্রিপারেশনে যথেষ্টভাবে হেল্প করবে বলে আমি মনে করি। সেখান থেকে যে ভুলগুলো হয়েছে সেটাকে রেকটিফাই করা এবং সেটাকে ঠিক করে এগিয়ে চললে ভালো রেজাল্ট অবশ্যই আসবে। লাস্ট আমি অভিষেক স্যারকে একটু রিকোয়েস্ট করবো যে আমরা ক্লোজিং করব। এতক্ষণ আমাদের বক্তব্য যেটা আমরা করলাম, যদি আপনি একটু ক্যামেরাতে এবার সবাইকে ঘিরে যদি একটু স্যার ক্লোজিং কিছু একটা স্পিচ আপনি দেন। যেমন অলরেডি আমরা শুনলাম, তোমরা অলরেডি বললে যে স্ট্র্যাটেজি কি, কেমন হওয়া দরকার। তো আমরা যখন কোনো একটা বড় ম্যাচ খেলি, তোমরা যখন খেলাধুলা করো, ক্রিকেট খেলছি বা ফুটবল, তার আগে আমরা খেলার আগে একটা স্ট্র্যাটেজি তৈরি করি। আমরা কিন্তু তখন আমাদের কোনো অপোনেন্ট টিমকে জানি না। আমাদের স্কুলের মধ্যে যখন আমরা খেলছি, আমরা জানি কে ভালো বল করতে পারে, কে ভালো ব্যাট করতে পারে, তাকে কীভাবে আমি বল দেব, বা তাকে আমি কীভাবে, তার সঙ্গে আমি কীভাবে ফিল্ডিংটা অ্যারেঞ্জ করবো, কি আমরা ক্রিকেট খেলি। কিন্তু যখন এটাই আমরা অল ইন্ডিয়া বেসিসে চলে এসেছি, যখন আমরা যেই মেইনস বা অ্যাডভান্স দিই, তখন আমরা দেখেছি আমরা আমাদের অপোনেন্টদেরকে আননোন, আমরা জানি না তার কোন সাবজেক্টটা বেটার, সে কোন জায়গাটা আরো ভালো করতে পারে। তখন আমরা একটাই কাজ করি, যেটা হচ্ছে নিজেদেরকে আরো তুলে ধরা, নিজেদেরকে বারবার স্যার যেমন বললেন মূল্যায়ন করা, মানে মক টেস্ট দিয়ে নিজেকে জাজ করা যে আমার কোন জায়গাটা উইকনেস আছে, মানে এরিয়া অফ ইমপ্রুভমেন্টটাকে আমাদেরকে তুলে ধরা, সেটার প্রতি কাজ করা। আর খুব ইম্পর্টেন্ট জিনিস, দেখো আমি তোমাদের সাথে বা আরো স্টুডেন্ট যারা এখন মাধ্যমিকে বা আগামী দিনে উচ্চ মাধ্যমিকে যারা র্যাঙ্ক করবে, আমরা জানি এই যে র্যাঙ্ক করা, এই 2-1 দিন একটা ফিল গুড ফ্যাক্টর, যে হ্যাঁ তোমরা সারা বছর খুব খেলেছো, ঠিক আছে, সেটা একটা কোথাও না কোথাও তোমরা র্যাঙ্ক পেয়েছো। তো সেই র্যাঙ্ক পাওয়াটা কিন্তু 2-1 দিনের জন্য, তারপরে আবার তোমাকে কিন্তু আবার ইনভেস্ট করতে হবে তোমার সময় আগামী
যে এমটা করা আছে, মানে হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান। তাহলে সেই প্ল্যানের জন্য তোমাদেরকে কিন্তু আবার নিজেদেরকে তৈরি করতে হবে, অ্যান্ড ইট উইল বি अगेन আ নিউ স্টার্ট। বিকজ এখন যে সিলেবাস তোমরা পাচ্ছ সেই সিলেবাসটা এবার ইট উইল বি ভাস্ট। তোমরা অলরেডি জানো, তোমরা পড়াশোনা স্টার্ট করে দিয়েছো না। 11th 10th 12th এ যখন যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বা বায়োলজি নিয়ে বলা হয়, তখন আমাদের অনেক ভাস্ট পড়াশোনা করতে হয়, সেটা এনসিইআরটি বেসড হোক বা এনসিইআরটি থেকে একটু এলিভেটেড হয়ে, যাতে আমরা সাবজেক্টের কনসেপ্টটাকে আমরা যাতে বুঝতে পারি, যাতে আমরা এইটা বুঝতে পারি প্রিভিয়াস ইয়ারের প্যাটার্নকে দেখে যে কীভাবে বা কী রকমের আমাদের পরীক্ষা কোশ্চেন আসতে পারে। এই অ্যানালিসিসটা খুব দরকার, আর তার সঙ্গে খুব বেশি দরকার হচ্ছে সেটা হচ্ছে পজিটিভিটি, যে হ্যাঁ আমরা করতে পারি। যেমন স্যার এখনই বললেন যে ওয়েস্ট বেঙ্গল থেকে খুব কম র্যাঙ্ক পাওয়া গেছে, এখন আইআইটিতে বা মেডিকেলে টপ র্যাঙ্ক টপ 100 এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে নাম্বারসটা খুব কম। তবে সেটা করার পিছনে কোনো আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি বা আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটির সঙ্গে আমরা অ্যাডজাস্ট করতে পারি না, যে বাইরের কম্পিটিটররা কতটা বেশি প্রিপেয়ার। তার পড়াশোনার জন্য সময়টাকে আমাদের কিন্তু সেভাবে আবার মেনটেন করতে হবে বা বেশি করতে হবে, ঠিক আছে? তো তোমাদের সবাইকে পুরো আপনাদের টিম তরফ থেকে বেস্ট উইশেস, খুব ভালো তোমরা আরো জীবনে আরো বেটার করতে পারো আর নিজেদের লক্ষ্যগুলোকে পৌঁছাতে পারো।